দরজার সামনে দাঁড়িয়ে সৌহার্দ্য, এক হাতে ফোন। সে কারোর সাথে নিবিষ্ট মনে কথা বলছে, কিন্তু তার অন্য হাতটি ধরে আছে এক তরুণী, যার মুখে অনাবিল হাসি। মেয়েটির বয়স রিধির চেয়ে খুব বেশি হবে না, বরং কম হবে। অসম্ভব মায়াবী আর সুন্দরী। দেখে বোঝার উপায় নেই তারা কি কথা বলছে, তবে সৌহার্দ্যর চোখে মুখে যে প্রশ্রয় আর নজর, তা দেখে রিধির মনে হলো মুহূর্তেই যেন তার চারপাশের বাতাস ভারী হয়ে এলো। এতদিন আর যাই হোক, অপরিচিত হলেও সে ছিল আজ অন্য কাউকে তার স্বামীর পাশে। এইভাবে দেখে হৃদির পৃথিবীটা যেন বিষিয়ে উঠল। বুকের ভেতরটা তীব্র অভিমানে তুমড়ে মুছে যাচ্ছে। সে নিজেকে শান্ত করার ভাষা খুঁজে পাচ্ছে না। এক মুহূর্তের জন্য মনে হলো দম বন্ধ হয়ে আসবে। রিধি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে রইল না। কোনো মতে নিজেকে সামলে দ্রুত পায় রান্নাঘরের দিকে চলে গেল। এদিকে সৌহার্দ্যর ফোনের কথা শেষ হতেই মেয়েটি অভিমান কঞ্চে বলেই উঠল, কেমন আছো ব্রো? লন্ডন থেকে ফিরে একবারও কি আমার খোঁজ নেওয়ার সময় হলো না? কথাগুলো বলেই সে গাল ফুলে জেদ ধরল। রিভা সৌহার্দ্যর খালাতো বোন, যাকে সে নিজের রক্তের সম্পর্কের বোনের মতোই চোখে হারে আগলে রাখে। আর দাদা নানা দুই বংশ মিলে একমাত্র মেয়ে বলে কথা। সৌহার্দ্য একটা দীর্ঘশ্বাস ফেলে রিভার গাল টেনে দিয়ে আদুরি গলায় বলল, লক্ষ্মী বোন আমার, আসলে খুব ব্যস্ত ছিলাম। প্রমিস করছি এমনটা আর হবে না। কথাটা বলে সে রিভার এলোমেলো চুলগুলো আলতো হাতে ঠিক করে দিয়ে উপরে যাওয়ার জন্য পা বাড়াতেই তার নজর আটকে গেল ডাইনিং টেবিলের দিকে। সেখানে রিধি দাঁড়িয়ে আছে, হাতে একটা ধারালো ছুরি, সামনে ফলের ঝুড়ি। রিধির ভঙ্গিটা বেশ অদ্ভুত। সৌহার্দ্য ফ্রিকুচকে কিছুটা ধমকে সুরিয়ে বলল, হিউত তের পেটারি, ওটা ওভাবে ধরছো কেন? হাত কেটে যাবে তো, রাখো ওটা। কিন্তু রিধি যেন তার কথা শুনতেই পেল না। রাগে আর অভিমানে তার হাত কাঁপছিল। সেই কম্পমান হাতে সে এলোপাথারি ফল কাটতে শুরু করলো। তার মনের ভেতর তখন আগ্নেয়গিরি বইছে। দাঁত চেপে সে পিড়পিড় করে উঠল, হারামজাদা অসভ্য ডক্টর, তোর বউ ছাড়া দুনিয়ার সবার খেয়াল রাখা লাগে তাই না? জাহান্নামে তো তুইই যাবি, লুচ্চা বেটা কোথাকার। সৌহার্দ্য রিধির এই অবাধ্যতা দেখে প্রচণ্ড বিরক্ত হলো। রাগটা কোনো মতে চেপে সে সিঁড়ি দিকে পা বাড়াবে, ঠিক তখনই তার কানে এলো একটা আর্তনাদ। সে সেই শব্দে সৌহার্দ্যের পায়ের গতি থেমে গেল। তড়িঘড়ি করে পেছনে ফিরতেই তার চোখের সামনে ভেসে উঠল এক বিভীষিকাময় দৃশ্য। হৃদির হাত ফসকে ছুঁইটা পড়ে গেছে, আর তার আঙুল চিরে তাজা রক্ত তরতর করে গড়িয়ে পড়ছে মেঝেতে। দেখে বোঝা যাচ্ছে বেশ খানিকটা কেটে গেছে। সৌহার্দ্য রাগে বিরক্তিতে চোখ মুখ খিঁচে নিল। সৌহার্দ্য আর এক মুহূর্ত দেরি করলই না। এক পা করে এগিয়ে হৃদির কাপা হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। কাটা জায়গাটা চেপে ধরে তাতে ত্বচ চেপে হিসিয়ে করে বলল, স্টপের, না ধরতে বলেছিলাম না ওটা? আমার কথা কানে যায় না তোমার? রাগে ওর চোখ মুখ লাল, একরাশ বিরক্তি নিয়ে পেছনে ঘুরে রিভার দিকে তাকিয়ে বলল, হাঁ করে দাঁড়িয়েছিস কেন? ব্রিং দ্য ফার্স্ট এড বক্স নাও। রিভা কিছুই বুঝছে না। ঘোমটার আড়ালে রিধিকে চিনছেও না। আসার পর থেকে রিধির সাথে দেখা হয়নি তার। তবুও ভাইয়ের গলার ঝাঁজ শুনে আর দাঁড়ালো না, ছুট লাগালো ফার্স্ট এড বক্সের খোঁজে। যাওয়ার মুখে সৌহার্দ্য ডেকে বলল, আমার রুমে আছে। বলে রীতির দিকে তাকাতে রাগটা কেমন নিভে গেল। গলাটা অজান্তে নরম হয়ে এলো। সৌহার্দ্য বলল, খুব ব্যথা লাগছে? রিধি ওপর নিচে মাথা নাড়ালো, যার মানে হ্যাঁ। সৌহার্দ্য রিধিকে চেয়ারে বসিয়ে নিজে হাঁটু গেড়ে বসলো সামনে। এক পলক তাকিয়ে আবারও সেই পুরনো বিরক্তির ঝাঁজ নিয়ে বলল, 1.5 হাতের একটা মেয়ে 3 হাত ঘোমটা টেনে হাঁটলে তো কাটবেই। স্টুপিড একটা। কথাটা কানে লাগলো। রিধির রাগে জ্বলে গেল, মুখে বলতে পারছে না। তার মনে মনে বিষ ছাড়লো। হয়েছে তো তোর জন্যই, অসভ্য ডক্টর কোথাকার। ঠিক তখনই রিভা বক্স নিয়ে হাঁচে সৌহার্দ্যর দিকে বাড়িয়ে দিল। চুপচাপ সৌহার্দ্য একটা কথাও না বলে যত্ন করে কাটা জায়গাটা মুছে ব্যান্ডেজ করে দিল। কাজ শেষ করে উঠে দাঁড়ালো। কোনো দিকে না তাকে চলে যেতে নিলে পেছন থেকে ভেসে আসলো রিভার কৌতূহলপূর্ণ কণ্ঠস্বর। রিভা পেছনে থেকে ডেকে বলল, ভাইয়া, মেয়েটাকে?
সৌহার্দ্য থামলো, খাট ঘুরিয়ে রিদির দিকে তাকালো। এক পলক রাগ আর বিরক্তি মিশিয়ে তাতে ধর চেপে পড়ল। মিউট দের ব্যাটারি। বলি হন হন করে বেরিয়ে গেল ঘর থেকে। এদিকে রিবা বোকার মতো তাকিয়েছে, কিছুই মাথায় ঢুকলো না। আর রিধি গোমটা টেনে সরিয়ে দিল এক টানে। রাগে গাল কান লাল করে কিরমির করে পড়ল। অশুভ লুচ্চা ডাক্তার, আর একবার যদি সবার সামনে আমাকে ডের ব্যাটারি বলিস, মুখ ভেঙে দেবো একদম। রিধি ঘোমটা সরাতে রিবা অবাক হয়ে দৌড়ে এসে চাপড়ে ধরল। রিধি কিছু বুঝে ওঠার আগে এলো পাথরে চুমু দিতে দিতে আবেগী গলায় গিয়ে পড়ল। ও ভাবি, তুমি কি কিউট। তারপর একটু কৌতূহল নিয়ে চোখ বড় বড় করে পড়ল। এভাবে ঘোমটা পড়েছিলে কেন? আমি চিনতেই পারিনি। হঠাৎ করে কেউ এভাবে জাপড়ে ধরতে রিধির বুকের ভেতরটা কেঁপে উঠল। হকচকিয়ে গিয়ে এক মুহূর্ত থমকে রইল। কোনো রকম নিজেকে স্বাভাবিক করে রিধি একটু অবাক হয়ে পড়ল। আমাকে চেনো তুমি? রিবা ওভাবেই জাপড়ে ধরে রেখেই পড়ল। ইস, চিনবো না কেন? আমার ব্রোর একমাত্র বউ, আর মাম তো কত পিক পাঠিয়েছে তোমার, আমার মুখস্থ হয়ে গেছে। রিধি রিবাকে না চিনল, রিবা রিধিকে ঠিকই চেনে, কারণ শাহেদা চৌধুরী বোনের কাছে অসংখ্য ছবি পাঠিয়েছে। রিধি ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটিয়ে আলতো হাতে রিবাকেও জড়িয়ে ধরল। রিধি তখন রাগ আর অভিমানে বুকের ভেতর পুষে রান্নাঘরে চলে গেলেও সেখানে মন টিকলই না। ফল কাটার বাহানাটা ছিল নিছকই ছলনা। আসল উদ্দেশ্য ছিল একবার আড়াল থেকে দেখা ওরা কি করছে। রিধি প্রথমে না বুঝল, পরে বুঝতে পারলো। তখন মনটা একটু হালকা হলো ঠিকই, কিন্তু সৌহার্দ্যের ওপর দিনের পর দিন জমি থাকা চাপা ক্ষোভটা কিছুতেই যাচ্ছিল না। তার মধ্যে সৌহার্দ্য যখন ছুরিটা যত্ন করে রাখতে বলল, হৃদয় রাগটা দপ করে জ্বলে উঠল। এতদিন ছাত্রীর প্রতি কেয়ার ছিল, এখন যাকে সে কাজের মেয়ে ভাবছে তার প্রতিও এত কেয়ার দেখে ভেতরটা জ্বলে গেল। আর সেই জ্বলুনিটাই রাগ হয়ে ওর আচরণে বহিঃপ্রকাশ ঘটল। সে দিনের পর একটা মাস কেটেই গেল। সৌহার্দ্য দেশে নেই। সেদিন রাগ দেখিয়ে বাড়ি থেকে বের হয়েছিল আর ফেরেনি। রিধি সকালে উঠে জানতে পারে সৌহার্দ্য নাকি কোনো জরুরি কাজে দেশের বাইরে চলে গেছে। কবে ফিরবে কেউ জানি না। রিভার মা রায়দা শেখও গ্রামে চলে গেছেন, কিন্তু রিভাকে রিধি যেতেই দেয়নি। মেয়েটাকে দেখলে নিজের ছোট বোনের কথাটা মনে পড়েই যায়, বুকের ভেতরে ভীষণ মায়া লাগে। তাই রায়দা শেখের কাছে কাকুতি মিনতি করে রেখে দিল। উনিও রিধির কথা ফেলতেই পারেননি। রিধির আচার ব্যবহারে উনি নিজেই ভালোবেসে ফেলেছেন মেয়েটাকে। সেদিন তো তিনি স্পষ্টই বলেই দিলেন, আমার এখন থেকে 2 মেয়ে। যদি সৌহার্দ্য রিদিকে কষ্ট দেয় তাহলে ওই অসভ্য ছেলের কাছে রিদিকে রাখবো না, নিজের কাছে লন্ডনে নিয়ে যাব। সেদিন রিধি খুশিতে কেঁদেই ফেলেছিল। বাবা মার পর কেউ তাকে এত ভালোবাসা দিল। দুনিয়া এত ভালো মানুষ আছে। শাশুড়ি আর তার বোনকে না দেখলে তো বুঝাই যেত না। আজ ভোর থেকে চৌধুরী বাড়িটা কেমন যেন থমথমে আর সরগরম একসাথে। বিশাল আয়োজন চলছে উঠোন জুড়ে। আজ সারহান চৌধুরী বাবা শাহজাহান চৌধুরীর মৃত্যুবার্ষিকী। প্রতি বছর এই দিনটায় সারহান চৌধুরী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কাউকে বাদ রাখেন না। বিশাল আয়োজন করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। বাড়িতে সকাল থেকে হাঁপ ছেড়ে বাজার ফুরসত নেই রিধি আর সাথের। দুপুরের খাবার আয়োজন বাইরে হলেও মেহমানের নাস্তা পানির দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছে ওরা দুজন। চায়ের কাপ প্লেট পিরিচ সব গোছাতে গোছাতে ঘেমে এক প্রকার একাকার। কাজ না জানা রিভাও ভাবিদের পিছু পিছু ঘুরে এটা ওটা এগিয়ে দিচ্ছে। নাস্তার ট্রে সাজাতে সাজাতে সাথে একবার রিধির ক্লান্ত মুখের দিকে তাকালো। চোখের নিচে কালি, মুখটা কেমন মলিন হয়ে আছে। ওর দিকে তাকে নরম গলায় বলল, তুই যা, এবার তৈরি হয়ে নে, দুপুরের খাবার সময় হয়ে গেছে। আর কেউ নাস্তা খাবে না, বাকিটা আমেনা খালা সামলে নেবে। রিধি মাথা নাড়িয়ে সায় দিল। ওনা ঠিক করতে করতে পা বাড়াবে এমন সময় পেছন থেকে ভেসে এলো তীক্ষ্ণ গলা। রিমা চৌধুরী দাঁড়িয়ে আছেন দরজার ঠোঁটে বিদ্রুপের হাসি দিয়ে বলল, ও আর কি তৈরি হবে, যেমন আছে তেমনই ঠিক আছে। তৈরি হয়ে রং দেখাবে কাকে শুনি? কথাটা শেষ হতে না হতেই আরেকটা গলা এসে ছুরির মতো বিঁধল। রায়দা শেখ গ্রাম থেকে আজ সকালেই দাওয়াতে এসেছেন। রিমা চৌধুরীর দিকে না তাকিয়ে বললেন,
ওর যেমন রং দেখানোর কেউ নেই, তোমার তো কেউ নেই আপা। ভাইজান মাসে 2 দিন ও থাকে না, তবুও তুমি পটের বেবি সেজে বসে থাকো। কোনো উত্তরের অপেক্ষা না করে হৃদির হাতটা শক্ত করে ধরে টেনে নিয়ে গেলেন নিজের সাথে। পেছনে দাঁড়িয়ে রিমা চৌধুরীর গা জ্বলে উঠল। মুখের উপর কথা বলা এই মহিলাটাকে একদমই সহ্য হয় না ওনার। রাগে নাকের পাটা ফুলে উঠল, কিন্তু পাটা কিছু বলার আগে রায়দা শেখ হৃদিকে নিয়ে চলে গেছে। রায়দা শেখ রীতির হাত ধরে নিজের ঘরে নিয়ে এলেন। আলমারির শাড়িগুলো একটু একটু করে দেখে শেষে তুলে নিলেন হালকা কলা পাতা রঙের একটা শাড়ি। নিজের হাতে যত্ন করে পরিয়ে দিলেন, আঁচলটাও কাঁধে ঠিক করে কপালে একটা আদরের চুমু দিলেন। মাশাআল্লাহ, আমার মেয়েটাকে কি সুন্দর লাগছে। আল্লাহ কারণ নজর থেকে বাঁচাক। রিভা পাশ থেকে ফিক করে হেসে পড়ল। মা, কারোর নজর না লাগলেও তোমার ছেলের নজর ঠিকই লাগবে। ভাবিকে তো একদম পরীর মতো লাগছে। কথাটা শুনে রীতি লজ্জায় চোখ নামালো। বুকের ভেতরটা কেমন হু হু করে উঠলো, মনে মনে বলল, আমার সেই কপাল নেই। বেয়াদব লোকের নজর সব সময় বাইরেই থাকে। মনের কথাগুলো মনে চেপে আবারও ছুটল ডাইনিং এর উদ্দেশ্যে। নিকটস্থ আত্মীয় স্বজন যারা তারা বাড়ির ভেতরে খাবে, কার কি লাগে দেখতে হবে। সবার খাওয়া শেষ হতেই বিকেল গড়িয়ে গেল। আত্মীয় স্বজন যে যার মতো চলে গেল। বাড়িটা আবারও নিস্তব্ধ, শুধু রিমা বেগমের বাড়ির লোকজন আর রায়দা শেখ রয়ে গেলেন। আজ রাতটা বোধহয় এখানেই কাটাবেন ওনাদের। সন্ধ্যা নামতে ড্রয়িং রুমে জমে উঠছে, ছোট বড় সবার হাসি গল্পে ঘর সরগরম। সাথে রিধি ট্রেতে চা নাস্তা নিয়ে একে একে সবার সামনে রাখছে, মুখে হাসি কিন্তু চোখে ক্লান্তি লুকোনো। রিমা চৌধুরীর বোন সুহানা বেগমের সামনে এসে কাপ চা বাড়িয়ে দিতে উনি মুখ পাকিয়ে ঝাঁঝের সাথে বলে উঠলেন, আমি চা খাই না, আমার জন্য কফি নিয়ে এসো। রিদির বুকের ভেতরটা মুচড়ে উঠল। রাগে গাল কান গরম হয়ে যাচ্ছে, তবু তাতে তো চুপ করেই রইল। কিছু না বলেই পেছন থেকে ঘুরে চলে যেতে পা বাড়ল পেছন থেকে। তখন সোহানা বেগমের বিদ্রুপে চিটপুনি কেচে পড়ল, এমন বউ সেজে ঘুরে বেরিয়ে লাভ কি বাপু? সৌহার্দ্য তো ফিরে। No one has the right to talk about Shohardar Chaudhury's wife unless he allows it. কথাটা শেষ আগে ভেসে এলো এক গম্ভীর দৃঢ় পৌরুষালী কণ্ঠ। প্রতিটি শব্দ যেন বরফের মতো ধারালো। পুরো ড্রয়িং রুমের মুহূর্তের মধ্যে পিনপতন নিস্তব্ধতা নেমে এলো। সোহানা বেগমের যে কণ্ঠস্বরটি এতক্ষণ বিদ্রুপের মুখরিত ছিল, তা যেন নিমিষেই বরফ জমে হয়ে গেল। ঘরের বাতাস ভারী হয়ে উঠল এক অজানা আতঙ্কে। সবাই হতবাক হয়ে দরজার দিকে তাকালো। সেখানে দাঁড়িয়ে আছে সৌহার্দ্য, পরনে কালো রঙের একটি ফর্মাল শার্ট, হাতগুলো কনুই পর্যন্ত গোটানো, চোখের উপর হালকা ক্লান্তির ছাপ থাকলো। চাহনি তাক তীব্র আগ্নেয়গিরির তেজ। তার উপস্থিতি যেন ঘরের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমিয়ে দিল। সৌহার্দ্য কারোর দিকে না তাকে সরাসরি এগিয়ে সোহানা বেগমের সামনে সোফায় গিয়ে বসল। পায়ের উপর পা তুলে পচ্চ অবহেলায় যেন গোটা পরিস্থিতিটাকে তুচ্ছ জ্ঞান করছে সে। সোহানা বেগমের দিকে দৃষ্টি স্থির রেখেই অত্যন্ত শান্ত অথচ ধারালো গলায় বলল, কি জন্য বলছিলেন? সে ইট ইন ফ্রন্ট অফ মি। বলুন, এখন তো সামনেই আছে। সোহানা বেগম ভয় শুনে ঢোক গেলেন। এই ছেলেটার রাগের ধরন তার অজানা নয়। অতীতে নিজের ছেলের সঙ্গে সামান্য বল নিয়ে ঝগড়া হওয়ার পর যে ভয়াবহ পরিণতির সাক্ষী হয়েছিলেন সে, তিনি আজ তার মেরুদণ্ডে শিহরণ জাগায়। তার ভাষা ধার সেটা আরও তো ভয়ঙ্কর। তিনি ভয় কুকড়ে গিয়ে তুতলাম্ব করেই বললেন, না না তো বাবা, আমি কি বলবো, তুমি বোধহয় ভুল শুনেছো। সৌহার্দ্য ভ্রু কুচকে থাকলো কিছুক্ষণ, তারপর জল শক্ত করে বজ্রের মতো গর্জে ওঠা কঞ্চে বলল, What are you trying to say? That I can't hear properly? মহিলা ভয় কাঁপছেন, অসহায় চোখে এইদিক ওইদিক তাকাচ্ছেন, যদি কেউ তার হয়ে একটা শব্দ উচ্চারণ করে। কিন্তু সবাই পাথরের মূর্তির মতো নির্বাক। আরবান চোখ চিপে মুচকি হাসছে। সে ভালোই চেনে তার এই খালাকে। আজ ঠিক সময় সৌহার্দ্য না এলে হয়তো তারা প্রতিবাদ করত। যেখানে সৌহার্দ্য আছে সেখানে অন্য কারো কিছু বলার প্রয়োজনই পড়ে না। এদিকে রিধি সুযোগ বুঝে ঘোমটা টেনে কোনো মতে ঘর থেকে সরে যেতে গেল, কিন্তু তার আগেই সৌহার্দ্য ঘর কাঁপানো গম্ভীর ধমক আশ্রয় পড়ল তার পিঠের উপর। You, come to Mrs. Habbatari. Don't you dare move from there.
কথাটা শেষ করে সৌহার্দ্য কোনো কিছু তোয়াক্কা না করে রীতির হাত ধরে হ্যাচকা টানে তাকে নিজের কোলেই বসিয়ে নিল। শক্ত করে জড়িয়ে ধরল তার কোমর। সুহানা বেগমের দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে সে গম্ভীর গলায় বলল, কি যেন বলছিলেন? ফিরে তাকায় না। এই তো আপনার সামনেই কোলে তুলে নিলাম। এর থেকে বেশি কিছু করাটা এখানে সম্ভব না। আমি আমার ভদ্র ছেলে, আর সবার সামনে লজ্জা শরমের একটা ব্যাপার তো থাকেই। রীতি থর থর করে কাঁপছে, বুকের ভেতরটা তীব্র উত্তেজনায় ধুকপুক করছে। ড্রয়িং রুমে বাকিদের অবস্থা তখন নাজেহাল। এমন বেপরোয়া আচরণ তারা কল্পনাও করতে পারেনি। সারহাদ চৌধুরী লজ্জা মাথা নিচু করেই রইলেন। বাকিদের অবস্থা একই রকম। রীতির কান লজ্জা টকটকে লাল হয়ে উঠেছে, সে নামার জন্য ছটফট করছে। সৌহার্দ্য বিরক্তি স্বরে থমকে বলল, ইউ দের ব্যাটারি মৃগীরুকের মতো করছে কেন? জীবনের প্রথম স্বামীর কোলে উঠেছ, একটু ফিল করো। ছেলের এমন নির্লজ্জ কথা শুনে সারহান চৌধুরী কুকু করে কেসে উঠলেন। আর শাহেদা চৌধুরী কোনো মতে সেখান থেকে সরে পড়লেন। সবার সামনে সৌহার্দ্যের এমন নির্লজ্জ কথা শুনে হৃদির লজ্জায় সারা শরীর এক তীব্র শিহরণী খেলে গেল। মুহূর্তেই তার সমস্ত শরীর নিস্তেজ হয়ে এলো। লজ্জায় মেচা অবস্থা তখন নাজেহাল। নিজের ভেতরে জমে ওঠা তীব্র লজ্জা আর রাগে হৃদির ছটফটানি ক্রমশ বেড়েই চলেছিল দেখে মনে মনে বলল, এমনটা কেবল ওই বেয়াদব লোকের দ্বারাই সম্ভব। হৃদি ছটফটাতে বিরক্ত হয় সৌহার্দ্য। হৃদিকে ছেড়ে উঠে দাঁড়ালো, চোখে মুখে রাগ আর বিতৃষ্ণা মিশিয়ে। সুহানা বেগমের দিকে তাকে কঠিন গলায় বলল, বাড়ির বাইরে হোক বা ভেতরে, আমার বউকে নিয়ে বাজে মন্তব্য করার আগে নিজের শরীরের অর্গানগুলো ঠিক রাখার ব্যবস্থা করে নেবেন। বলে আর কারোর দিকে না তাকে হন হন করে উপরের দিকে চলে গেল সে। হৃদির বুকের ভেতরটা তখনও ধুকধুক করছে, যেন এক যেতে ঝড় বয়ে গেছে তার উপর দিয়ে। নিজের অজান্তেই হাতটা বুকের উপর চেপে ধরলো সে। লজ্জায় তার মুখে টমেটোর মতো লাল হয়ে আছে। মনে হচ্ছে গাল দিয়ে যেন আগুনের হালকা হলকা বেরোচ্ছে। সৌহার্দ্য সে আকস্মিক স্পর্শের রেশ এখনো তার শরীরের প্রতিটি কোণে লিপটে আছে, শিহরণ জাগিয়ে দিয়েছে বারবার। তার কেবলই মনে হচ্ছে সৌহার্দ্য কি তবে তার মুখটা দেখে ফেলেছিল। যদিও ঘুমটা টানা ছিল, তবুও ভয় আর লাজ মিলেমিশে একাকার তার অনুভূতি। ওর ভাবনার মাঝে রিভা এসে ও হৃদির পিছে এক চিমচি কেটে দুষ্ট হেসে বলল, উফ, আমার ভাইটা তো দেখছি আজ তো রোমান্টিক। যেভাবে হুট করে কোলে তুলে নিল, ইস, সিনেমার দৃশ্যকেও হার মানাবে। রিভার কথা রেশ কাটতে না কাটতে সাথী এসে যোগ দিল। হৃদির হাতটা ধরে দুষ্টুমির হাসি হেসে বলল, বাহ, ড্রয়িং রুমে যদি এ অবস্থা হয় তবে বেডরুমে গিয়ে না জানি কি হবে। বলে হৃদিকে একটা চোখ টিপ দিল সে। ওদের এমন খোঁচা মারা কথা হৃদির কান দিয়ে যেন ধোঁয়া বের হতে শুরু করলো। লজ্জায় সে কোথায় লুকোবে ভেবেই পাচ্ছে না। মনে মনে সৌহার্দ্যকে উদ্দেশ্য করে বেশ খানিকটা গালমন্দ করলো সে। কি বেয়াদব আর নির্লজ্জ লোক! আমাকে এমন লজ্জায় ফেলে দিয়ে নির্বিকারভাবে চলে গেল, যেন কিছুই হয়নি। দুপুরে ভারী খাওয়ার ফলে রাতে আর কেউ তেমন কিছু খেলোই না। শুধু রিধি ওর শাশুড়ি ডায়াবেটিসের কথা মাথায় রেখে দুটো রুটি তৈরি করে দিল। রান্নার পাট চুকিয়ে আমিনা খালাকে দিয়ে সব কিছু গুছিয়ে রাখলো। এরপর রীতি আমিনা খালাকে পাঠালো সৌহার্দ্যর কাছে, জানতে ও কিছু খাবে কিনা। কিন্তু আমিনা খালা ফিরে এসে জানলো যখন সৌহার্দ্য কোনো উত্তর না দিয়ে উল্টো তাচ্ছিল্য সুরে বলেছে, ওই দের ব্যাটারিকে বাঁচান। রীতির মনের ভেতরে রাগের এক দহনী শুরু হলো, অভিমানে ক্ষোভে। রীতি তখন মনে মনে সৌহার্দ্যকে অকথ্য পাশে কালে কালাজ করে কোনো মতে বিছানায় গা এলিয়ে দিল। ঘুম না এলেও কোন রকম রাতটা পার করে দিল। প্রতিদিনের চেয়ে আজ একটু ভোরেই ঘুম ভেঙেছে রীতির। বাড়ির মেহমান এসেছে, যে কে কি খাবে তার তো আর ঠিক নেই। তাই রীতি ঠিক করলো নানা রকমের নাস্তা বানাবে। রান্নার জোগাড় করতে করতেই সাথী এসে হাজির। দুইজন মিলে আমিনা খালার হাত ধরেই গরম গরম কয়েকটা আইটেম বানিয়ে ফেললো। নাস্তা বানানো শেষ করতে না করতে সবাই একে একে টেবিলে এসে বসলো। আজ সবার সাথে সৌহার্দ্য এসেছে। চুলগুলো এলোমেলো, চোখ দুটো লাল হয়ে আছে। সারা রাত ঘুমায়নি মনে হয়, দেখতেই কেমন অগোছালো লাগছে ওকে। রিধি একটা প্লেট এগিয়ে দিতে সৌহার্দ্য আর চোখে একবার তাকালো। রিধির মাথার পাতলা ঘোমটা প্রতিদিনের মতোই 10 হাত ঘোমটা না, তবুও মুখটা ঠিকমতো বোঝা যাচ্ছে না। সেটাই বোধহয় ওর পছন্দই হলো না। বিরক্তিতে নাক মুখ কুচকে নিল। অন্যদিকে সারহান চৌধুরীর মুডটা আজ বেশ ভালো, চোখে মুখে খুশি ছেলের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হেসে বললেন, তোমার উপর আমার বিশ্বাস ছিল। আমি জানতাম একদিন তুমি ওকে মেনে নেবে। আজ আমি ভীষণ খুশি তোমার উপর।
সৌহার্দ্য বাবার কথা শুনে খুব মন দিল। তারপর ধীরে সুস্থে এক লোকমা খাবার মুখে দিয়ে চিবোতে চিবোতে শান্ত গলায় বলল, আমি ওটাকে মেনে নিয়েছি। তোমাকে কি বললো? কথাটা শুনেই শারহান চৌধুরী একদম বোকা বনে গেল। কাল সবার সামনে বউকে নিয়ে যা কাণ্ড করলো দেখে তিনি ভেবেছিলেন সব ঠিক হয়ে গেছে। ছেলের কথার আগে ওনার গা কাঁপছে। বাকিরা অবশ্য এসবে অভ্যস্ত, ওরা জানে সৌহার্দ্যর মনের কথা বোঝা আর আকাশ ফুঁড়ে মাটিতে ঢোকা একই কথা। রাগে চোয়া শক্ত করে শারহান চৌধুরী বললেন, তাহলে কাল সবার সামনে ওই অসভ্যর মতো মেয়েটাকে কোলে তুলে নিলে কেন? সৌহার্দ্য শিকুচকে বাবার দিকে তাকালো, কয়েক সেকেন্ড চুপ থেকে তারপর খুব নরম ভদ্রকল জবাব দিল, ওকে দেন, সবার আড়ালে কোলে তুলে নেব। আর ইউ হ্যাপি? ছেলের কথা শুনে শারহান চৌধুরী স্তব্ধ, মুখে কিছু বলার ভাষা নেই। তিনি জানেন ওনার ছেলের মুখের ধার, কিন্তু এতটা নির্লজ্জ কথা বলবে সেটা ভাবতেও পারেনি। রাগে লজ্জায় তাতে তত চেপে বিড়বিড় করে বললেন, অসভ্য ছেলে। ওইদিকে আরহান খাবার মুখেই দিচ্ছিল। ভাইয়ের এমন কথা শুনে খাবার আটকে গেল গলায়। কাশতে কাশতে অবস্থা খারাপ, সাথে দৌড়ে গিয়ে পানি এগিয়ে দিয়ে পিঠ মালিশ করে দিল। রীতির তখন ইচ্ছে করছে মাটিতে দুই ভাগ হয়ে যাক, সে এক ছুট্টে গিয়ে তার ভিতরে ঢুকে পড়ুক। এত বেহায়া নির্লজ্জ পুরুষ মানুষ সে জীবনেও দেখেনি। লজ্জা অপমানে গাল দুটো আগুন হয়ে গেছে তার। সেখানে এক মুহূর্ত দাঁড়াতে পারলই না, কাপা কাপা পায় কোনো মতে রান্নাঘরের দিকে পালিয়ে গেল। এই মানুষটার সামনে থাকলে আল্লাহ জানে আবার কি কি শুনতে হয়। রিধি চলে যেতে সৌহার্দ্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে একবার রান্নাঘরের দিকে তাকালো, সাথীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, ভাবি, এক কাপ কফি পাঠিয়ে দিন। কথাটা বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না, কারোর দিকে না তাকিয়ে ভারী পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের ঘরের দিকে চলে গেল। লজ্জায় হৃদির মুখটা চকচকে লাল। রান্নাঘরের এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে, সাথে এক কাপ ধোয়া ওঠা কফি বানিয়ে ছোচে দুষ্টু হাসি ঝুলিয়ে হৃদির সামনে ধরল। তারপর চোখ টিপে বলল, যান ম্যাডাম, আপনার বর অপেক্ষা করছে, কফি পাঠাতে বলল। সাথীর খোঁজা খেয়ে হৃদি লজ্জা পেলেও সেটা গিলে ফেল, মুখ বাঁকিয়ে বলল, আমি পারবো না ভাবি, তোমার ওই অশুভ দেবরের জন্য আমি কফি নিয়ে যাব না। আমিনা খালাকে পাঠাও। আমিনা খালা কথাটা শুনে মুখটা কালো করে ফেললেন, প্রতিবাদের সুরে বললেন, আমি বাপু নিতে পারুম না। তোমার জামাই মুখটারে এমন বানায় রাখে যেন হের হাগা কষা হইছে, আমার ডর লাগে। আমিনা খালার কথা শুনে রিধি হাসিটা কোনো মতে চেপে রাখলেন, কিন্তু সাথী আর পারল না, হো হো করে হেসে উঠল। ওদের হাসি দেখে আমিনা খালা এবার একটু আফসোস করে বললেন, এমন সুন্দর একটা পোলা মুখটা সারা দিন কালা কইরা রাহে কেন আল্লাহ জানে। একটুখানি হাসলে না জানি কত সুন্দর লাগতো। বলতে বলতেই নিজের মনেই মাথা নাড়াতে লাগলেন উনি। শেষমেশ উপায় না পেয়ে রিধি কাঁপা কাঁপা বুক নিয়েই সৌহার্দ্যের ঘরে দরজার পর্যন্ত গেল। হাতে ধরা কফির কাপ থরথর করে কাঁপছে, চলকে পড়ে যাবে যেন। দরজার ওপাশে পা রাখার সাহসটুকু মারছে বারবার। বুকের ভেতরটা যেন হাতুড়ি পেটাচ্ছে, থুপ থাপ থুপ। মনে হচ্ছে হৃৎপিণ্ডটা এক্ষুনি বুক ফুঁড়ে বেরিয়ে আসবে। নিঃশ্বাস নিতে পারছে না। কাপা কাপা ভাবনার মাঝে হঠাৎই ভেসে এলো সৌহার্দ্যের গম্ভীর কণ্ঠের কঠোর কণ্ঠস্বর। শব্দগুলো দরজা ভেদ করে সোজা বুকের ভিতর গিয়ে বিঁধল। আই ওয়ান্ট ইউ ইন দিস রুম নাও। কথাগুলো বাতাসের ভেতর দিয়ে তীরের মতো এসে হৃদির কানের পর্দায় লাগতে বুকের ভেতরটা হঠাৎই খালি হয়ে গেল। শিরদাঁড়াবে বরফ ঠান্ডা একটা স্রোত নেমে গেল ধীরে ধীরে। ভেতরে যাওয়া মানেই তো নিজের পায়ে হেঁটে বাঘের খাঁচার দরজার সামনে নিজ হাতে বন্ধ করে দেওয়া। গলা শুকিয়ে একদম কাঠ, জিভটা তালুর সাথে লেগে আছে, তবুও হৃদি নিজেকে সামলালো। কাপা কাপা আঙুলে আলতো করে দরজার টোকা দিল একবার, টক টক শব্দটা ঘরের ভারী নিস্তব্ধতা ধাক্কা খেয়ে ফিরে এলো ভেতর থেকে। কোনো সাড়া এলো না, শুধু নিস্তব্ধতা, কারো চাপা দম বন্ধ করা নিস্তব্ধতা। প্রীতি একটা শ্বাস নিল, তারপর ধীরে প্রায় শব্দহীনভাবে দরজাটা ঠেলে ভেতরে পা রাখলো। ঘরটা অস্বাভাবিক রকমের বিশাল। মেঝেতে দামি কার্পেটের, দেয়াল জুড়ে হালকা ধূসর রং। জানালার ভারী পর্দাটা অর্ধেক তোলা। বাইরে সকালের ঝকঝকে রোদ চিরে চিরে ঢুকে পড়ছে ঘরের ভিতর, আর ঠিক বিছানার সাদা চাদরের উপর সোনালি রেখা এঁকে দিয়েছে। সৌহার্দ্য বিছানায় হেলান দিয়ে বসে আছে, পরনে কালো শার্ট,
উপরে দুটো বোতাম খোলা, হাতে ল্যাপটপ, নীলছে আলো। তার ধারালো চোয়াল গম্ভীর চোখ মুখটাকে আরো অচেনা, আরো বিপজ্জনক করে তুলেছে। রিধি দরজা ঠেলতে সে একবার চোখ তুলে তাকালো, শুধু একবার। তারপর নিঃশব্দে ল্যাপটপটা পাশে সরিয়ে রাখলো, কিন্তু চোখ সরালো না। সে স্থির, গভীর, পড়ে ফেলার মতো চোখ রিধির উপর আটকে রইল। রিধি সাহস করে চোখ তুলতে পারছে না। মেঝের দামি কার্পেটের জটিল নকশাটার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা ট্রাম ট্রাম করে লাফাচ্ছে, পা দুটো থরথর করে কাঁপছে। মনে হচ্ছে এই বুঝি মেঝের উপরেই হাঁচু মেরে বসে পড়বে। দাঁড়িয়ে থাকা শক্তিটুকু যেন নিঃশেষ হয়ে আসছে। কোন রকমের কাঁপা কাঁপা হাতে ট্রে থেকে কফির কাপটা নামিয়ে ড্রয়ারের উপর রাখলো সে। রাখার সময়টা চীনা মাটির কাপটা কেঁপে উঠে চাপা একটা টুম করে শব্দ তুলল। ব্যাস, এতটুকুই, এইবার পালাতে হবে। এক সেকেন্ডও না দাঁড়িয়ে। কিন্তু পেছন ফেরার আগে সৌহার্দ্যর গলার স্বরে ঘরের বাতাসটা মুহূর্তে জমিয়ে দিল গম্ভীর নিচু আদেশের মতন। স্টপ দেয়ার। সৌহার্দ্যের এমন ঘর কাঁপানো ধমকে রিধি আর এক পাও সামনে বাড়াতে পারল না। ঠিক দরজার কাছে এসে পা দুটো যেন মাটির সাথে গেঁথে গেল। বুকের ভেতরটা ধুকপুক করছে, কিন্তু মুখ দিয়ে একটা শব্দ বের হচ্ছে না। সৌহার্দ্য কফির কাপটা হাত বাড়িয়ে নিল, তারপর একদম নিজের মতো করে ধীরে সুস্থে চুমুক দিচ্ছে। চোখটা স্থির আছে রিধির দিকে, ঘোমটার আড়াল ভেদ করে যেন সে চোখের ভাষা পড়ে ফেলছে। প্রায় 10 মিনিট পর ঘর নিস্তব্ধতা ভেঙে সৌহার্দ্য কমকমে গলায় বলল, ওটা সরাও, আমি দেখবো। রিধি থতমত খেয়ে গেল। বুঝতেই পারল না সৌহার্দ্য ঠিক কি সরাতে বলছে। বেয়াদব লোক কি দেখার কথা বলছে। গোমটা আলে লুকানো মুখটা আরো নিচু হয়ে গেল ওর। কাছুমাছু হয়ে এক জায়গায় দাঁড়িয়ে রইল, যেন পালানোর উপায় নেই। তার মধ্যে টেনশন হচ্ছে আবার। এই নির্লজ্জ বেটা কি থেকে কি বলে দেয় সেটা ঠিক নেই। সৌহার্দ্যর ধৈর্যে বাঁধ ভাঙল এবার। রাগ আর বিরক্তি চেপে হিসিস করে বলে উঠল, দের ব্যাটারি, তোমার ঘোমটা সরাতে বলছে। স্টপের। কথাটা শুনে রিধির ভেতরটা কেঁপে উঠল। হয়তো ওর আগে থেকেই ছিল, জানতো আজ না হোক কাল এই মুহূর্তটা আসবেই। তবুও ঘোমটাটা সরানোর পর সৌহার্দ্য যখন দেখবে কলেজে যেই মেয়েটা তার সাথে মুখে মুখে তর্ক করে এসেছে, সেই মেয়েটাই এখন ওর বিয়ে করাবো, তখন লোকটার চেহারাটা কেমন হবে সেই ভাবনাতে রিধির গায়ে কাঁটা দিয়ে উঠেছে। যার রাগ ওকে না আবার তুলে আছড়েই মারে, যা গালিগালাজ করেছে। ওর এলোমেলো ভাবনার মাঝে আবার বেশি এলো সৌহার্দ্য ছাঁচা কিন্তু পাথরের মতো কণ্ঠস্বর। কি হলো? Isn't my words going into your ears? রীতি বুঝল এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থাকলে চলবে না। গলার স্বরটা যতটা সম্ভব নরম করে মিনমিনে করে কোনো মতে বলল, আমি দেখতে ভালো না, আপনি ভয় পাবেন, একদম পেতনির মতো। সৌহার্দ্য কিছুক্ষণ বিরক্তির চোখে ওর দিকে তাকিয়ে রইল, তারপর ছোচে করে এক ছেলেতে তোর ছেলের হাসি ফুটিয়ে বলল, বাহ, মিউটের দেখি হাজবেন্ড পেয়ে একদিনে বুলি খুলে গেছে। আই থিঙ্ক কাছে গিয়ে কড়া করে কয়েকটা চুমু খেলে ঘুমটাও খুলে যাবে। Am I right? মুখের ওপর এমন নির্লজ্জ কথাটা শুনে রিধি ভয়ে একবার পিছিয়ে গেল। লজ্জার রাগে ওর কান গরম হয়ে যাচ্ছে। রাগে কিরমির করে বলল, এই অশুভ লুচ্চা ডাক্তার, একদম কাছে আসবেন না। সৌহার্দ্য মুখে একরাশ বিরক্তি ফুটিয়ে তো চেপে বলল, দের ব্যাটারি, নাটক শেষ হলে এবার ঘুমটা খোলো। রিধি কাঁপা কাঁপা হাতে অনেক কষ্টে ঘোমটাটা খুলে চোখ তুলে তাকালো সৌহার্দ্যর দিকে। মনে মনে ভেবে যে রেখেছিল সৌহার্দ্য হয়তো চমকে উঠবে, অবাক হবে বা রেগে কিছু একটা বলবে, কিন্তু লোকটা নির্বিকার, যেন কিছুই হয়নি। আগের মতোই ল্যাপটপের স্ক্রিনে মুখ গুজে বসে আছে। ওর এই অস্বাভাবিক স্বাভাবিকতা দেখে রিধি এবার অবাক হয়ে গেল। কোনো মতে মিনমিন করে জিজ্ঞেস করলো, আপনি আপনি জানতেন আমি? সৌহার্দ্য এবার ল্যাপটপ থেকে চোখ তোলো। কিছুক্ষণ এক দৃষ্টে রিধির মুখের দিকে তাকিয়ে রইল, তারপর খুব ধীরে অথচ ছাঞ্চা গলায় বলল, স্টুপিড। তোমার কি মনে হয় ডাক্তার সৌহার্দ্য চৌধুরী এতটাই বোকা? তার একমাত্র বউ তার নাকের ডগা দিয়ে ঘুরে বেড়াবে আর সে টের পাবে না? কথাটা বলেই আবারও নিজের কাজে মন দিল, যেন কথাটা বলা ওর জন্য নিতান্ত তুচ্ছ ব্যাপার। রীতি অপলক তাকিয়ে রইল সৌহার্দ্যের মুখের দিকে। বোঝার চেষ্টা করলো লোকটা রেগে আছে নাকি স্বাভাবিকই আছে, কিন্তু সৌহার্দ্যর পাথরের মতো মুখ দেখে কিছুই আন্দাজ করা যায় না। কিছু না বলেই যখন রীতি চলে যাওয়ার জন্য পা বাড়ালো, তখনই পেছন থেকে ভেসে এলো সেই গম্ভীর তীক্ষ্ণ কণ্ঠস্বর, থিও বোচা নাক,
রুমটা ক্লিন করে দিয়ে যাও। হৃদির ভেতরটা ফুঁসে উঠল। ও মুখে কিছু বলল না, রাগটা গিলে নিয়ে কোনো মতে পুরো রুমটা গুছিয়ে ধুলো মুছে যখন যাবে বলে পা বাড়িয়েছে, তখন আবারও একই সুরে আদেশ এলো। বাথরুমে আমার কিছু ড্রেস আছে, ওগুলো ওয়াশ করে দাও। হৃদি ভালো করেই বুঝলো সৌহার্দ ইচ্ছে করে ওকে দিয়ে এসব করাচ্ছে, তবু আর কথা বাড়ল না। চুপচাপ গিয়ে সুন্দর করে কাপড়গুলো ধুয়ে নিংড়ে বারান্দায় মেলে দিল। কাজ করতে ওর নিজের কাছে কেমন অদ্ভুত লাগছে। এই তো ওর স্বামীর ঘর, স্বামীর ব্যবহার করা জিনিসপত্রগুলো নিজের হাতে ছুঁয়ে দিচ্ছে, গুছিয়ে দিচ্ছে। বুকের ভেতরটা কেমন যেন করে উঠছে, অন্যরকম একটা মায়া, অন্যরকম একটা অধিকার বোধ খেলা করছে। সব কাজ শেষ করে হৃদি সৌহার্দ্যের সামনে এসে চুপচাপ দাঁড়ালো। মনে মনে ভাবলো, হয়তো এবার লোকটা আরও কিছু বলবে। রিধি ওভাবেই দাঁড়িয়ে থাকতে দেখে সৌদেব শ্রীকোচকে ওর সেই চিরচেনা বিরক্তি দৃষ্টিতে তাকিয়ে রইল। বলল, কি চাই? এই কয়টা কাজের বিনিময় হিসেবে আদর খেতে চাচ্ছ? ওকে দেন কাম। রিধি হতভম্ব হয়ে গেল। সে কি আদর চাইতে এসেছে নাকি? ও তো ভেবেছিল সৌহার্দ্য হয়তো আরও কিছু বলবে বা কাজের প্রশংসা করবে। রাগে কিরমির করে বলে উঠল, ছি, অসভ্য লোক, আপনার মুখে কিচ্ছু আটকা না। আমি কোন দুঃখে ওসব খেতে চাইবো? সৌহার্দ্য বোধহয় রিধির কথাটা পছন্দই হলো না। নাক মুখ কুচকে তাকিয়ে বলল, তাহলে ওভাবে হাঁ করে দাঁড়িয়ে না থেকে বিদায় হও। স্টুপিড। রীতি রাগে গজগজ করতে করতে চলেই যাচ্ছিল। দরজার কাছে যেতে পেছন থেকে সৌহার্দ্য খুব ভদ্রভাবে জেগে উঠল। এক্সকিউজ মি, ওটা দুঃখে না সুখে খায়। যদিও আমি এসব ব্যাপারে খুব একটা এক্সপার্ট না, তুমি চাইলে দুজন মিলে কিছুক্ষণ রিসার্চ করতে পারি। কি বলো, করবে? গলাটা ঠিক করতে করতে কথাগুলো এমন ভঙ্গিতে বলল যেন খুব দরকারি বৈজ্ঞানিক আলোচনা করছে। রীতি রাগে ক্ষোভে লজ্জায় একদম ফেটেই পড়ল। সুহাজের এমন নির্লজ্জ কথায় লজ্জায় ওর কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। কেমন বিহার ছোটকাটা বেহাদব লোক জুটেছে কপালে। রাগে ফুসতে ফুসতে ঘর থেকে বের হতেই বিড়বিড় করে বলল, লুচ্চা ডাক্তার। সৌহার্দ্য ওর যাওয়ার দিকে পিছুকুটিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফিসফিস করে বলল, স্টুপিড। ফ্ল্যাশব্যাক। ক্লাসরুমে সৌহার্দ্য হৃদিকে চিনতে পারেনি। চিনবি বা কীভাবে? 5 বছর বয়সে কয়েকবার দেখা একটা বাচ্চা মেয়ের মুখে মনে রাখা যায় না। আর না বিয়ের পর তাদের মধ্যে কখনো কথা বা দেখা হয়েছে। সেই দিন কলেজের পর বাড়িতে যখন আবারও দেখা হলো, হৃদির অদ্ভুতভাবে ঘুমটা পড়ার কথা না বলা দেখে ওর কেমন যেন একটা সন্দেহ হয়েছিল। তবুও পাত্তা দেয়নি। নিজের কাজ নিজের জগৎ নিয়েই ব্যস্তই ছিল। কিন্তু বাড়ি ফেরার পর থেকে একটা অদ্ভুত অস্থিরতা। বউ আছে অথচ নেই। বউটাকে মনেই খুঁজছিল ও, ইগো বাধা দিচ্ছিল। কাউকে জিজ্ঞেস করতে পারলো না। নিজে বোঝালো, মেয়েটা বাচ্চা, বয়সই বা কত? বিয়ের কথা ভুলে গেছে হয়তো, বা লজ্জায় সামনে আসছে না। পরে যখন কলেজ গেটে হৃদির সাথে ধাক্কা লাগলো, বুকের ভেতরে কেঁপে উঠে হঠাৎই মনের অজান্তেই তখন নিজের উপরে রেগে গেল সৌহার্দ্য। ঘরে বউ রেখে অন্য মেয়ের জন্য এমন অনুভূতি, এটা তো কোনো চরিত্রবান পুরুষের কাজ না। নিজেকে ধিক্কার দিয়ে আরও ওই বিষয় নিয়ে ভাবলই না। কিন্তু নিয়তি যেন ছাড়ছিলই না। ফুচকার দোকানের সামনে হৃদি ফুচকা খাচ্ছে আপন মনের অজান্তেই কেয়াটা বাড়িয়ে এলো। কিন্তু হৃদির মুখে তর্ক শুনে বিরক্ত হয়ে চেম্বারের দিকে চলে গেল। ঠিক তখনই সুজনের ফোন। পাঠানো ফাইলটা ভুলেছিল। ফাইলটা জরুরি, ওই মুহূর্তেই লাগবে। সৌহার্দ্য তাড়াহুড়ো করে বাড়ি ফিরল ফাইলের জন্য। গাড়ি গেটের সামনে আসতেই চোখ আটকে গেল কলেজের সেই নাক বোঝা মেয়েটা হৃদি ওর বাড়িতেই ঢুকছে। সৌহার্দ্য কিছুক্ষণ পাথরের মতো তাকিয়ে রইল। বুঝলো না এই মেয়ে এখানে কেন। তখনই এমার্জেন্সি ওটির ডাক আসলো। ফাইলটা নিয়ে ছুটে যেতেই হলো। ওই ব্যাপারটা মাথা থেকে ছেড়ে ফেললো তখনকার মতন। কিন্তু অস্থির মন শান্ত হচ্ছিল না কিছুতে। তাই দারোয়ানকে ফোন দিল। গলা শক্ত করে বলল, বাড়ির ভেতরে বাইরে সব সিসিটিভি ফুটেজ এখনই পাঠাও, আর্জেন্ট। ফুটেজ পাঠানোর সাথে সাথে ল্যাপটপটা খুলে ফুটেজ চালু করলো। তারপর আধ ঘন্টা এক পলকও ফেলেনি। হতবাক হয়ে তাকিয়েছিল শুধু। অবাক হয়ে দেখলো দেড় ব্যাটারি মেয়েটা ওকে নাকে দড়ি দিয়ে কিভাবে ঘুরিয়েছে। ও টের পায়নি। তারপর মনে মনে সিদ্ধান্ত নিল সেও দেখবে এই দেড় ব্যাটারি কতদিন তার সাথে নাটক চালিয়ে যেতে পারে। সকাল থেকেই বাড়িটা কেমন অদ্ভুত
এক নিস্তব্ধতায় ডুবে আছে। মেহমানরা সবাই একে একে বিদায় নিয়েছে। রায়দা শেখও গ্রামে ফিরে গেছেন, সাথে করে নিয়ে গেছেন রিভাকে, কারণ সামনেই ওনার দেবরের মেয়ের বিয়ে। সৌহার্দ্য সেই সকালে বেরিয়ে গেছে, আরবান বলে দিয়েছে, ভাইয়ের আজ বড় একটা ওটি আছে, ফিরতে হয়তো রাত হবে। সাথে তার বাচ্চা দুটোকে নিয়ে নিজের রুমে ব্যস্ত। চারিপাশে এই শূন্যতায় হৃদির দম যেন বন্ধ হয়ে আসছে, সময় যেন কাটছে না। হৃদি ধীর পায়ে এগিয়ে গেল সায়দা চৌধুরী ঘরের দিকে। তিনি বিছানায় হেলান দিয়ে বই পড়ছিলেন। হৃদি নিঃশব্দে ঘরে ঢুকে তাকে জড়িয়ে ধরে আতুরে গলায় বলল, আম্মু কিছু খাবেন? আমি বানিয়ে আনি। সায়দা চৌধুরী বই থেকে চোখ সরিয়ে হৃদিকে আলতো করে সরিয়ে কপাল একটা চুমু খেলেন। মৃদুস্বরে জিজ্ঞেস করলেন, বাবু কি ফিরেছে? হৃদি ওনার হাত থেকে বইটা নিয়ে পাশে রেখে তার কোলে মাথা গুজে দীর্ঘ শ্বাস ফেলে বলল, না আম্মু, ওনার ফিরতে অনেক রাত হবে। ভাইয়া বললো একটা বড় সার্জারি আছে। সায়দা চৌধুরী হৃদির মাথায় স্নেহের পরশ বুলিয়ে দিতে দিতে বললেন, সব ঠিক হয়ে যাবে রে। আমি আমার ছেলেকে চিনি। ওর চোখের কোণে তোর জন্য লুকিয়ে থাকা ভালোবাসা আমার চোখ এড়াতে পারেনি। মায়ের চোখ ফাঁকি দেওয়া অত সহজ নয়। হৃদি চুপ করে রইল। সৌহার্দ্যর গত কালকের আচরণে মনের ভেতর যে দোলাচল, তাতে ভালোবাসা নাকি অবহেলা, হৃদির কাছে সেটা বোঝার ওঠা দায়। তবে মনে মনে সে এক অটল সিদ্ধান্ত নিয়েছে, নিজেকে আর ছোট করবে না। কেউ যদি তাকে মনে প্রাণে না চায়, তবে সে জোর করে কোনো সম্পর্কের দাবিদার হয়ে থাকতে রাজি নয়। সায়দা চৌধুরী হৃদির মাথায় হাত বুলিয়ে পরম আদরে বললেন, চল তো, তোর চুলে একটু তেল দিয়ে দেই। চুলগুলো কেমন উস্কো খুস্কো হয়ে আছে। হৃদি সম্মতি জানালো। তাহলে ছাদে চলুন না আম্মু, খোলা আকাশের নিচে বসে থাকলে ভালো লাগবে। সায়দা চৌধুরীও রাজি হলেন। ছাদে তার এমনিতেও যাওয়া হয় না অনেক দিন। বউ শাশুড়ির গল্প শেষে রীতি ছাদ থেকে নেমে বিকেলের নাস্তা গুছিয়ে নিল। আমিনা খালাকে রাতের রান্নার প্রয়োজনীয় মশলাপাতি বুঝিয়ে দিয়ে যেই সে ড্রয়িং রুমের দিকে পা বাড়িয়েছিল, দেখলো অপরিচিত এক ভদ্র মহিলা সোফায় বসে আছেন। রীতি অবাক হয়ে কাছে যেতে ভদ্রমহিলা তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। রীতি বুঝতে অসুবিধা হলো না, ইনি তার ফুপি আরিফা খান। অডিও ভিডিও কলে কথা হলো, মুখোমুখি দেখা হয়নি অনেক দিন। আকরাম খান মারা যাওয়ার পর ভিসা জটিলতায় তিনি দেশে আসতে পারেননি। তবে সারহান চৌধুরীর মাধ্যমে অনেক চেষ্টা করেছিলেন রীতিকে আমেরিকায় নিয়ে যেতে, কিন্তু সায়দা চৌধুরীর দৃঢ় জেদ। সৌহার্দ্য দেশে ফিরে রীতিকে মেনে না নিলে তিনি নিজ হাতে রীতিকে তাদের হাতে তুলে দিবেন। তাতে আরিফা খান পেরে ওঠেননি। আরিফা খান রীতির মুখটা দুহাতে আগলে নিয়ে আদর মাখাও চুমুতে ভরিয়ে দিলেন। আমার চারটা ফুপুর উপর খুব অভিমান করে আছে, তাই না? রীতি মৃদু হেসে মাথা নেড়ে বলল, না ফুপুমণি, এতটুকু অভিমান নেই। আমি জানি তুমি কোনো সমস্যায় ছিলে। ঠিক তখনই পেছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। ফুপুর আদর হচ্ছে, অথচ আমাকে বলে দেওয়া হলো। রীতির ফুফাতো ভাই সাহান রাগ করার ভান করে দাঁড়িয়ে আছে। রীতি হেসে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। সাহান তার চেয়েও বছর দুয়েকের ছোট। প্রায় ভিডিও কলে কথা হয়। আরিফা খানের দুই ছেলে, বড় ছেলে শাহাবির শিকদার আমেরিকায় সফল ব্যবসায়ী, আর ছোট শাহান শিকদার পড়াশোনায় ব্যস্ত। রীতি এইদিক ওইদিক তাকে দুষ্টুমির ছলে জিজ্ঞেস করল, তোমার ওই প্যাঁচা মুখ বড় ছেলেটা আসেনি? রীতির সাথে শাহাবিরের সম্পর্ক তেমন ভালো না, ওদের মাঝে কথা হয়নি কখনো। ছোটবেলায় যখন দেশে আসতো, দেখতো প্যাঁচার মতো মুখ বানিয়ে এক পাশে বসে থাকতো। আরিফা খান একটু হেসে বলল, না রে, ও নাকি এখন সময় নেই, কাজের চাপ বেশি। সবাই যখন আলাপচারিতে ব্যস্ত, তখনই সারহান চৌধুরী আর সায়দা চৌধুরী এসে যোগ দিলেন। হাসি মুখে কুশল বিনিময় করলেন। রীতি সবাইকে নাস্তা দিয়ে হাসি মুখে শাহানের পাশে বসলো। ঠিক তখনই সদর দরজা দিয়ে প্রবেশ করলো সৌহার্দ্য। তার দৃষ্টি ঘরের কোণে সোফায় বসা হৃদির ওপর স্থির হলো। ভ্রুকুচকে কিছুক্ষণ হৃদির দিকে তাকিয়ে থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাওয়ার সময় ভারী গম্ভীর গলায় নির্দেশ দিয়ে বলল, ইউ দেড় ব্যাটারি কাম টু মাই রুম। কথাটা বলে কারোর দিকে না তাকিয়ে তিনি সোজা নিজের রুমে চলেই গেল। এমনভাবে গেল নিচে এত মানুষ যেন তার চোখে লাগলো না। সারহান চৌধুরী তো আশ্চর্যই বনে ছেলের যাওয়ার দিকে তাকাইল। আরিফা খান সোজা হয়ে বসে আছেন, কিন্তু তার চোয়াল শক্ত। সৌহার্দ্যের ব্যবহারে তিনি প্রচণ্ড অস্বস্তিতে আছেন। ওনার নিজেরও
বড় ছেলেটাও কম কথা বলে, গম্ভীর স্বভাবের, কিন্তু বড়দের সামনে কখনো এমন ঔদ্ধত্য দেখায় না। অন্তত ন্যূনতম আদব কায়দাটুকু তার জানা আছে। অথচ সোহার্দের কর্মকাণ্ড দেখে আরিফা খানের মনে হলো ছেলেটা আস্ত একটা বেয়াদব। শাহান চৌধুরী গলা পরিষ্কার করে পরিস্থিতি অস্বস্তি খাটাতেই চাইলেন। আরিফা খান এর দিকে তাকে মৃদু হেসে বললেন, আরিফা বোন, তুমি কিছু মনে করো না। সৌহার্দ্য আসলে খুব একটা কথা বলে না তো, তাই এমন মনে হচ্ছে। আরিফা খান একসাথে কৃত্রিম হাসি টেনে বললেন, না ভাইজান, সমস্যা নেই। সৌহার্দ্য হয়তো আমাদের চিনতে পারেনি, কত ছোটবেলায় শেষ দেখা হয়েছিল, আমি কিছু মনে করিনি। ওদিকে হৃদি কিছুটা বিব্রত। শাহান তার কোনোই দিয়ে হৃদিকে আলতাটা খোঁচা দিয়ে ফিসফিস করে বলল, এটা তো যাওয়াই না, তোকে এইভাবে ড্রাইভারটাই বললো কেন সাদা বিলাইটা? হৃদি রাগে ঘচ ঘচ করে শাহানের পিঠে একটা চাপড় মারল। বাজে নামে ডাকবি না একদম ওনাকে। বলে সে দ্রুত একটা কফি বানিয়ে নিয়ে সৌহার্দ্যের রুমের দিকে পা বাড়ালো। সৌহার্দ্য সোফায় 2 পা ছড়িয়ে গা এড়িয়ে দিয়ে বসে আছে, চোখ বন্ধ, পরনে কালো শার্টের উপরের দিকে 2টো বোতাম খোলা, সামনে টেবিল জুড়ে ফাইলপত্র এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। হৃদি কফির মগটা এগিয়ে দিয়ে খুব নিচু স্বরে ডেকে বলল, আপনার কফি। সৌহার্দ্য চোখ মেলে তাকালো হৃদির আপাতমস্তক একবার তীক্ষ্ণ দৃষ্টিতে জরিপ করে সে গম্ভীর স্বরে বলল, আমি কি কফি চেয়েছি? হৃদি থমকে গেল। সৌহার্দ্যের কণ্ঠস্বরে কঠোরতা যেন বাতাসের তাপমাত্রা কমিয়ে দিয়েছে। সে আমতা আমতা করে বলল, না মানে বাইরে থেকে এলেন তাই ভাবলাম হয়তো খাবেন। সৌহার্দ্য এবার কোনো উত্তরই দিল না। তার শান্ত মুখমণ্ডলের বিপরীতে গলার স্বর হয়ে উঠল হিমশীতল ছাঞ্চা গলায় প্রশ্ন করল। ওটাকে? হৃদি সৌহার্দ্যের কথার ধরন বুঝলো না, কার কথা বলছে সে বুঝলো না, তবুও বিরক্তি চেপে সে পাঁচে প্রশ্ন করল, কার কথা বলছেন? সৌহার্দ্যর চোখ তখনও হৃদির উপর স্থির। গলার স্বরটা এবার আরো নিচু আর রুক্ষ করে বলল, যার সাথে এতক্ষণ চিপকে ছিলে তার কথা বলছি। কে ওটা? হৃদির প্রচুর রাগ হলো। এতদিন অন্তত রাগের মাথায় হলেও মানুষটা তুমি বলে সম্বোধন করতো, আজকে সোজা তুইতেই নেমে এলো। এই লোকটা কি পুরোপুরি বেয়াদব? রাগে হৃদি খচখচ করে বলে উঠল, অসভ্য লোক, ওরা আমার ফুপু আর ফুপাতো ভাই। বাহ, এতদিন পর কোথেকে হলো ওরা? যখন 15 বছর এক নাবালিকাকে একজন প্রাপ্তবয়স্ক ছেলে যখন বাধ্য হয়ে বিয়ে করতে হলো, তখন তোমার ওই ফুপু কোথায় ছিল? সৌহার্দ্য একটা তাচ্ছিলে হাসি হাসলো, তাতে দশ চেপে সে বলল। সৌহার্দ্যের কথাগুলো যেন তীরের মতো হৃদির বুকের ভেতর বিঁধে গেল। সৌহার্দ্যের প্রতিটি শব্দে মিশে থাকা আক্ষেপগুলো হৃদিকে জানান দিল এই বিয়েটা তার কাছে এখনো কেবলই একটা বোঝা। হৃদির বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠল। যে মানুষটাকে সেই নাবালিকা বয়স থেকে সে না দেখেই ভালোবেসে এসেছে, তার মুখে বিয়েটা নিয়ে সবসময় বিয়েটা না মানা আক্ষেপ করা কেন যেন হৃদি মেনে নিতেই পারল না। হৃদি নিজের মনের অসহায়তার উপর নিজেই হাসল, চোখ বন্ধ করে ভাঙা গলায় বলল, এখন না হয় সেটা শুধরে নিন। আপনি চাইলে আমাকে ডিভোর্স দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। সৌহার্দ্য হৃদির মুখে ডিভোর্স শব্দটা শুনে খুব শান্ত দৃষ্টিতে একবার তাকালো, তারপর ধীর অথচ ভারী গলায় প্রশ্ন করল, ডিভোর্স যাচ্ছে? হৃদির কণ্ঠে কোনো শব্দ নেই। সে নিচে তাকিয়ে আছে, যেন দম আটকে আছে তার। সৌহার্দ্য কিছুক্ষণ নিস্তব্ধ থেকে হৃদির প্রতিক্রিয়ার দিকে তাকিয়ে রইল, তারপর ভীষণ গম্ভীর স্বরে কেবল বলল, ওকে ওকে, ইউ উইল গেট ইট অন টাইম। সৌহার্দ্যের কণ্ঠে কোনো বাড়তি সুর নেই, নেই কোনো সংশয়, আছে কেবল এক জমাট বাঁধা বরফ শীতল নিশ্চয়তা। হৃদির মনে হলো ওর বুকের ভেতরটা কেউ যেন ধারালো ছুরি দিয়ে নিপুণ দক্ষতায় ছিঁড়ে দিল। যে মুক্তির আশায় সে নিজেই এই শব্দগুলো উচ্চারণ করেছিল, আজ সেই শব্দগুলি তার গলার কাটা হয়ে ভেজছে অবরুদ্ধ এক দীর্ঘশ্বাস। কোনো মতেই বুকের গভীরে চেপে রেখে হৃদি ক্ষীণ স্বরে বলল, ঠিক আছে। ঠিক আছে। কথাটা কান পর্যন্ত পৌঁছাতে সৌহার্দ্যের চোয়াল শক্ত হয়ে উঠল। মুহূর্তের ব্যবধানেই যেন নিয়ন্ত্রণ হারালো তার ধৈর্য। রাগে উন্মুক্ত হয়ে টেবিলের উপর রাখা ফুলদানটা সে আছাড় মারল দেয়ালের গায়ে। কাঁচ ভাঙার তীব্র শব্দে ঘাটা কেঁপে উঠল। ভয় হৃদি এক পা পিছিয়ে গেল, কিন্তু তার দৃষ্টি আটকে থাকলো সৌহার্দ্যের উপর। সৌহার্দ্যের মুখমণ্ডল রাগে আর অপমানে লালচে হয়ে উঠেছে। জ্বলন্ত চোখ জোড়া থেকে যেন আগুনের অগ্নি স্ফুলিঙ্গ ঠিকটি বেরোচ্ছে।
রীতির দিকে তাকে বজ্র কঠিন স্বরে গর্জে উঠে বলল, গেট আউট ফ্রম মাই রুম। এখন বেরিয়েছে আমার চোখের সামনে থেকে। আবারও যদি তোমাকে আমার সামনে দেখি তবে ফল তোমার জন্য মোটেও ভালো হবে না। কথাটা বলে উত্তপ্ত আগ্নেয়গিরির মতো দ্রুত পায়ে সে নিজেই ঘর থেকে বেরিয়ে গেল। পেছনে পড়ে রইল ভাঙা কাচের টুকরো আর এক গ্লাস দম বন্ধ করা স্তব্ধতা। এতক্ষণ ভয়ে স্থবির হয়ে থাকা হৃদির ভেতরটা যেন এবার তীব্র অভিমানে আর রাগে চকবক করে ফুটছে। সে মনে মনে বিড়বিড় করে বলল, তোর মতো অসভ্য ডক্টরের সামনে পড়ার ইচ্ছেও আমার নেই। বেয়াদব লোক, যাতে মাতাল তালে ঠিক। নিজে বলছে তাদের সমস্যা নেই, আমি বলাতেই জ্বলে যাচ্ছে। নিজের উপর রাগ আর বিরক্তির গুণবে না থেকে সে দ্রুত রুমটা পরিষ্কার করে নিচে নেমে গেল। সাথী বাচ্চাদের নিয়ে আজ ডাক্তারের কাছে গিয়েছে। এদিকে পপুদের তো আর অবুগ্ধ রাখা যায় না। আরিফা খান যদিও চলে যেতে চেয়েছিলেন, কিন্তু রীতির অবশেষে অনুরোধে ডিনার শেষ করেই যেতে তিনি ডিনার টাইম পর্যন্ত রয়ে গেলেন। রিমা চৌধুরী অবশ্য আজ সকালে বোনের সাথে তার বাড়ি গিয়েছেন। দিন দুয়েকের আগে ফেরার সম্ভাবনাও নেই। রাতে ডিনার শেষে রিধির ফুপুরা বিদায় নিল। ঘর জুড়ে নেমে এলো এক নিস্তব্ধতা। রিধি ড্রয়িং রুমে একা বসে আছে। আরবান ফোনে জানিয়েছে সোহার্দের হাসপাতালে একটা বড় ঝামেলা চলছে। কোনো এক নার্সের ফুল ইঞ্জেকশনের কারণে এক রোগীর অবস্থা সংকটাপন্ন, যা সামলাতে হিমশিম খাচ্ছে সৌহার্দ। কখন ফিরবে তার কোনো ঠিক নেই। ঘড়ি কাটা রাত প্রায় 1টা ছুঁইছে। ক্লান্ত শরীর নিয়ে রিধি আর বসেই থাকতে পারল না। ঘুমোতে যাওয়ার আগে আমিনা খালাকে কড়া করে বলে দিয়ে গেল, সৌহার্দ ফিরলে যেন তাকে ডেকে তোলা হয়। মানুষটা এত ধকল সামলে ফেরার পর যদি না খেয়ে ঘুমিয়ে পড়ে, এই চিন্তায় ঠিকভাবে ঘুমটাও হলো না। রিধির আজ সকালটা শুরু হয়েছে একরাশ অস্বস্তি নিয়ে। আরবান গতকাল রাতে হাসপাতালে যে ঝামেলাগুলোর কথা বলেছিল তা শোনার পর থেকে মনের ভেতরে এক অজানা ভয় বাসা বেঁধেছে। নাস্তার টেবিলে সবাই উপস্থিত। রীতি খুব যত্নের সাথে সবাইকে খাবার পরিবেশন করছে। সাথে পাশে বসে 2 বাচ্চার জ্বর নিয়ে হিমশিম খাচ্ছে। গতকাল রাত থেকেই মেয়ে দুটো শরীর বেশ গরম। সবার মধ্যে এক ধরনের চাপা উদ্বেগ কাজ করছিল। ঠিক সেই মুহূর্তে সদর দরজা ঠেলে ভেতরে এলো সৌহার্দ, তার সাথে 2 জন। সৌহার্দের অবয়ব দেখে ঘরের বাতাস যেন মুহূর্তের জন্য থমকে গেল। তার মাথায় সাদা ব্যান্ডেজ জড়ানো, যা তাজা রক্তের দাগে লালচে হয়ে আছে। ডান হাতটা কাঁধের সাথেই ঝোলানো, যেন কোনো এক বড় দুর্ঘটনার নীরব সাক্ষী। ছেলের এই রক্তাক্ত রূপ দেখে শাহেদা চৌধুরী নিজেকে নিজে সামলাতেই পারল না। দৌড়িকে ছেলেকে চাপড়ে ধরলেন তিনি। হাউমাউ করে কেঁদে উঠলেন, যেন আকাশ ভেঙে পড়েছে তার উপর। সারান চৌধুরীও চেয়ারে স্তব্ধ হয়ে বসে রইলেন, নিজের বুকের উপর হাত রেখে চেপে ধরে। যে ছেলেকে কোনোদিনও এতটুকু আঁচল লাগতে দেননি তিনি, যার উপর কোনোদিন ধুলোবালিতে পড়তেই দেননি, আজ তার এই বিভৎস দশা দেখার মতো মানসিক শক্তি তার নেই। আরহান দৌড়ে গিয়ে ভাইয়ের ভার নিজের কাঁধে তুলে নিল। সুজনের দিকে অগ্নিশর্মা দৃষ্টিতে তাকিয়ে সে চিৎকার করে বলল, কি করে হলো এইসব? আরবান কোথায়? রাতে এতবার ফোন দিলাম, একটাবারও ধরলি না কেন? এত বড় একটা ঘটনা আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না? সুজন দীর্ঘশ্বাস ফেলে শান্ত স্বরে বলল, ভাইয়া শান্ত হও। আরবান ওষুধের খোঁজে গেছে। এত সকালে এই এলাকায় খোলা ফার্মেসি পাওয়া কঠিন, তাই আমার এক বন্ধুর ফার্মেসিতে ওকে পাঠিয়েছি। সারান চৌধুরী আরহান বা সুজনের দিকে তাকানোর মতো পরিস্থিতি ছিলেন না। তিনি কাপাক কঞ্চে বলেন, এসব প্রশ্নের উত্তর পরে পাওয়া যাবে, আগে ওকে উপরে নিয়ে যা। দেখছিস না ছেলেটা সোজা হয়ে দাঁড়াতে পারছে না? সৌহার্দের হুঁশ প্রায় নেই বললেই চলে। শরীরে ভারসাম্য রাখতে পারছে না, বারবার একদিকে হেলে যাচ্ছে। তার চোখ দুটো যেন কোনো এক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। তন্দ্রাচ্ছন্ন সেই চোখের পাতাগুলো বারবার বুঝে আসছে। রীতি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার কণ্ঠনালীতে যেন একদলা হিমশীতল শূন্যতা দলা পাকে আটকে আছে। সমস্ত ভাষা, সমস্ত আবেগ এক নিমিষেই বিলীন হয়ে গেছে। শরীরটা ধীরে ধীরে পাথরের মতো ঠান্ডা হয়ে আসছে। তার মনের গহীনে এক তীব্র আর্তনাদ ছুটে গিয়ে লোকটাকে বুকের ভেতরে জাপটে ধরার প্রবল এক বাসনা দানা বাঁধছে। কিন্তু সেই অধিকার, সেই লোকটা তো সেই আকাশচুম্বী দূরত্ব তৈরি করে রেখেছে, যে সীমা না ডিঙানোর মতো অনুমতি তার নেই। হৃদির এই নীরবতাকে চিরে সুজনের কঞ্চ ভেসে এলো, কিছুটা বাস্তবতা আর অনেকখানি নির্লিপ্ততায়। রিদু বোন, ফার্স্ট এইড বক্সটা আর একটু গরম পানি নিয়ে আসো তো। সৌহার্দ্রের ব্যান্ডেজটা বদলাতে হবে। কথাগুলো শেষ করে সুজন আর আরহানকে নিয়ে সৌহার্দ্যকে
তার ঘরে নিয়ে গেল। সুজনের ডাক রীতির ঘোর ভাঙল। সে দ্রুত পায়ে রান্নাঘরের দিকে ছুটল, যেন ব্যস্ততা দিয়েই সে নিজের ভেতরে এই হাহাকারটুকু ঢেকে ফেলতে চাইছে। গরম পানি আর প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে এসে যখন ঘরের দরজায় পৌঁছলো, তখনই ঘরের ভেতর এক অদ্ভুত পরিস্থিতি। ব্যান্ডেজ খোলার সুবিধার্থে আরহান সৌহার্দ্যকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বসাতেই গেল। আচ্ছন্নতার ঘোর কাটিয়ে সৌহার্দ্য নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে অস্ফুট স্বরে বিড়বিড় করে বলে উঠল, তুই আমাকে কেন জড়িয়ে ধরছিস? হোয়ার ইজ মাই ওয়াইফ? লেট মি গো। সৌহার্দ্যর এই আকস্মিক দাবিতে আরহান খানিকটা থমকে গেল। বিরক্তি আর অস্বস্তি সে কড়া গলায় বলল, অসভ্য, থাম একটু। এমনিতে বউকে মানিস না, এখন বউ বউ করে কি করবি বউ দিয়ে? সৌহার্দ্য যেন সেই কথার মানে বুঝতেই পারল না। আচ্ছন্ন অবস্থাতে আবারও বলে উঠল। তুই যা করিস। আরহানের গলায় যেন দলা পাকানো অস্বস্তি। সে শুকনো কাশিতে নিজেকে সামলানো ভান করলো। ছোট ভাইয়ের মুখে এমন কথা অস্বস্তিতে ফেললো বেচারাকে। এই বেয়াদবের সাথে এখন কথা বলা মানে নিজের ইজ্জতের ফালুদা করা। সুজন অসহ্য বিরক্তিতে নাক মুখ কুচকে ফিসফিস করে বলল, শালা, বউ বলে শিকারই করে না, অথচ অ্যাক্সিডেন্টের পর থেকে বউ বউ করে মুখে ফেনা তুলে ফেলেছে। কি যে জ্বালাতন জ্বালিয়েছে আমাকে আর আরবানকে। কথাগুলো বলতে বলতেই সুজন ব্যান্ডেজ খোলার কাছে মন দিল। ঘরের দরজা দাঁড়িয়ে সবটাই শুনে রীতির যেন লজ্জা আর ধরছিল না। গাল দুটো লাল হয়ে উঠল তার। মানুষটা এমন বেহায়া যে শারীরিক অবস্থাতে এমন অসভ্য কথা কিভাবে বলতে পারে। সে লজ্জা আপ্রাণ চেপে কোনো মতে পানি আর ফার্স্ট এড বক্সটা সুজনের দিকে বাড়িয়ে দিল। সুজন পেশাদার হাতে মাথার ব্যান্ডেজটা ঠিক করে একটা ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিল সৌহার্দ্যকে। এরপর পরম যত্নে তাকে বালিশের উপর এলিয়ে দিল, যাতে ক্ষতের উপর কোনো চাপ না লাগে। হৃদির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, রিদু, কোনো সমস্যা হলে আমাকে বা আরবানকে ফোন দিও। ইঞ্জেকশনের প্রভাবে ও কয়েক ঘন্টা টানা ঘুমাবে, তাই চিন্তার কিছু নেই। ঘুম ভাঙলে হয়তো ও নিজের চাহিদার কথা নিজেই বলতে পারবে। তবে খেয়াল রাখিও, জ্বর আসতে পারে। আরবান আসলে ওষুধগুলোর নিয়ম বুঝে নিও। কথাগুলো বলে আরহানকে নিয়ে সুজন বেরিয়ে গেল ঘর থেকে। রিধি অপলক তাকিয়ে রইল অচেতন সৌহার্দ্যের সেই নিথর চেহারার দিকে। সুজন আর আরহান ঘর থেকে বেরিয়ে যেতে সায়দা চৌধুরী ভারী পায়ে এগিয়ে এলেন ছেলে শিওরে। অপলক তাকিয়ে রইলেন প্রিয় সন্তানের ফ্যাকাশে মুখটার দিকে। সারহান চৌধুরীও পাশে এসে দাঁড়ালেন, কিন্তু ছেলের এই বিধ্বস্ত রূপ দেখে তিনি বেশিক্ষণ স্থির থাকতে পারলেনই না। হৃদির দিকে তাকিয়ে আলতো করে তাকে দেখার দায়িত্ব দিয়ে তিনিও বেরিয়ে গেলেন। তার ছলছল চোখ দুটো তখন যেন বহু কষ্টে আড়ালে থাকা এক সমুদ্র অশ্রু আটকে রাখার ব্যর্থ চেষ্টা করছিল। হৃদি আর স্থির থাকতেই পারল না। দ্রুত এগিয়ে গিয়ে সায়দা চৌধুরীকে দুই হাতে জড়িয়ে ধরল সে। গলায় কান্নার রেশ নিয়ে মিনতি করে বলল, আম্মু প্লিজ এভাবে কাঁদবেন না, আপনি অসুস্থ হয়ে পড়বেন। উনি ঠিক সুস্থ হয়ে উঠবে, আমি ওনার পাশে আছি। আপনি বরং ঘরে গিয়ে একটু বিশ্রাম নিন, আমি দেখছি ওনাকে। ছেলের মাথায় আর কপালে শেষবার আদরে হাত বুলিয়ে দিয়ে সায়দা চৌধুরী চোখের পানি মুছে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। সবাই চলে যেতেই চারপাশটা নিস্তব্ধ হয়ে এলো। বৃদ্ধি ধীরে ধীরে এগিয়ে গিয়ে সৌহার্দ্যর মাথার কাছে বসলো। এতক্ষণ সবার সামনে নিজেকে সামনে রাখলো, এখন আর বাদ মানল না তার চোখে জল। গাল বেয়ে গড়িয়ে পড়া সেই উষ্ণ জলবিন্দু টুপটুপ করে ঝরে পড়লো বিছানার চাদরে। বুকের ভেতরটা তীব্র অভিমানে আর যন্ত্রণায় পুড়ে যাচ্ছে রিধির। অচেতন সৌহার্দ্যর শান্ত মুখের দিকে তাকিয়ে রিধির মনে পড়ে গেল সেই নিষ্ঠুর মুহূর্তগুলো। মানুষটা কত সহজে ডিভোর্স দিতে রাজি হয়ে গিয়েছিল, অথচ এই মানুষটাকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। কতটা অবহেলা আর ঘৃণা জমে থাকলে মানুষ এতটা নির্দয় হতে পারে। রিধি একটা দীর্ঘশ্বাস ফেলল। আলতো হাতে সৌহার্দ্যের কপালে ছড়িয়ে থাকা চুলগুলো এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে শুরু করলো সে। জীবনের প্রথমবার সৌহার্দ্যের এত কাছে আসার সুযোগ পেল রিধি, অথচ সেই ভাগ্যটা এলো এমন এক দুঃসময় যখন সেই মানুষটি হুঁশেন। সকাল গড়িয়ে বিকেল নামলো। বাড়ির বাকি সবাইকে দুপুরের খাবার খাইয়ে সব কাজগুলো গুছিয়ে রীতি যখন সৌহার্দ্যের রুমে ফিরল, তখন চারপাশটা অদ্ভুত নিস্তব্ধতায় মোড়ানো। ঘরে গিয়ে দেখলো সৌহার্দ্য ঠিক একইভাবে শুয়ে আছে, কোনো নড়াচড়া নেই। বিকেলের ম্লান আলোয় তার নিথর মুখটা দেখে হৃদির বুকটা ছ্যাদ করে উঠল। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে এলো তার। কোনো অশুভ আশঙ্কা হৃদি দ্রুত শয্যার পাশে গিয়ে বসল।
কাঁপা কাঁপা হাতে সৌদের বুকের উপর মাথা রাখলো। সে হৃদস্পন্দনের শব্দ শোনার আশায় দুপুক আওয়াজটা শোনাই যাচ্ছে ঠিকই, কিন্তু দীর্ঘশ্বাসগুলো বড্ড ক্ষীণ মনে হচ্ছে। নিজেকে আর সামলাতে না পেরে কাঁপতে থাকা আঙুলে ফোনটা তুলে আরবানকে কল করলো রিধি। ওপাশ থেকে রিসিভ হতে উদ্বেগে গলা ধরে এলো তার রুদ্ধশ্বাসে বলে উঠল, ভাইয়া উনি এখনো উঠছে না কেন? নিঃশ্বাসগুলো এত আস্তে কেন নিচ্ছে? আমার খুব ভয় করছে ভাইয়া। ওপাশে আরবানের শান্ত গলা রিধির অস্থিরতা অনুভব করতে পারল। সে ধীর স্থির স্বরে বোনকে আশ্বস্ত করে বলল, রিল্যাক্স রিদু, তুই শান্ত হ। ব্রোকে যে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে তা বেশ শক্তিশালী। ওষুধের ঘোর কাটতে একটু সময় লাগবে, ঘন্টা দুয়েকের মধ্যেই ও জেগে উঠবে। একদম টেনশন করিস না, আমি ডিউটি শেষ করে একটু পরে আসছি। আরবানের আশ্বাসে রিধি কিছুটা ধাতস্থ হলো। সে ফোনটা রেখে আবারও সোহার্দের শিওরে বসল। বিকেলের বিষণ্ণ আলোয় ঘুমন্ত সৌহার্দ্য চিবুকের কাছে হাত নিয়ে গিয়ে সে নিস্তব্ধ অপেক্ষা প্রহর গুনতে লাগলো। রাত তখন প্রায় 8টা। ঘর নিস্তব্ধতা ভেঙে সৌহার্দ্যের ভাঙা ভাঙা ঘুমের ঘোর কাটল। চোখ মেলতেই মাথার ভেতরটা চক্কর দিয়ে উঠল। শরীরের যন্ত্রণায় কুঁকিয়ে উঠল সে। বুকের উপর কেমন ভারী একটা অনুভূতি। নিচের দিকে তাকাতেই তার দৃষ্টি আটকে গেল। রিধি তার বুকের কাছে মুখ গুজে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। সৌহার্দ্য পলক্ষণ দৃষ্টিতে কিছুক্ষণ রিধির শান্ত মুখটার দিকে তাকিয়ে রইল। রিধির এলোমেলো চুলগুলো তার চোখের উপর এসে পড়েছে। নিজের বাম হাতটা বাড়িয়ে অত্যন্ত আলতো করে রিধিকে পাশে সরিয়ে শুয়ে দিল সে। এরপর আঙুল দিয়ে রিধির চোখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিতে দিতে বিড়বিড় করে উঠল, স্টুপিড, রোগী সেবা করতে হচ্ছে, নিচেও ঘুমিয়ে পড়েছে। বলে একটু ঝুঁকে রিধির মুখের খুব কাছে চলে এলো সৌহার্দ্য। নিজের অগোচরে ঘোর লাগা আবেশে সে রিধির কপালে আলতো করে একটা চুমু খেলো। পরক্ষণ নিজের এই আচরণের উপর প্রচণ্ড বিরক্ত এলো তার। নিজেকে সামলে নিতে সে সরে আসার চেষ্টা করলো, ঠিক তখনই রিধি চোখের পাতা কেঁপে উঠল। রিধি তন্দ্রাচ্ছন্ন চোখে তাকাতে সৌহার্দ্য যেন পাথরের মতোই জমে গেল। হঠাৎ করে পরিস্থিতির পরিবর্তন ঘটল। গলার স্বর খাকারি দিয়ে ঠিক করে নিল সে। মুখে ফুটিয়ে তুলো কৃত্রিম বিরক্তি। কঠিন গলায় বলল, ইউ দের ব্যাটারি, আবার রুমে কি করছো? গেট আউট ফ্রম মাই রুম। হঠাৎ এমন ধমক খেয়ে রিধি বুক থেকে হাত নামিয়ে ভরকে উঠে বসলো। রাগে ভয়ে বুকে থুথু করতে করতে বলল, অসভ্য ডাক্তার একটা, আরেকটু হলে তো হার্জাটা করিয়ে মেরেই ফেলতেন। এমন করে চেঁচানোর কি হলো? রিধি নিজেই বুঝতে পারল না কখন সে সৌহার্দ্যের পাশে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল। সৌহার্দ্য তাতে ধোঁত চেপে বলল, আমার রুমে এসে পারমিশন দিল কে তোমাকে? কে বলেছে এত নাটকে দরদ দেখাতে? বের হয়ে বলছে রুম থেকে। রিধি এবার মেজাজি হারালো, নাক মুখ কুচকে অগ্নিশর্মা হয়ে বলল, বেয়াদব লোক, হাত ভেঙে মাথা ফাটিয়ে জমের দুয়ারে দাঁড়িয়ে আছে সে, তবু তেজ কমছে না তার। আর একটা উল্টাপাল্টা কথা যদি মুখ দিয়ে বের করেছেন তবে ওই ভালো হাতটাও ভেঙে দিব, আমি বলে দিলাম। রাগে গজ গজ করতে করতে রিধি ঘর থেকে বেরিয়ে গেল। তার পিছু পিছু তাকিয়ে সৌহার্দ্য আবার পিপির করে উঠল। স্টুপিড দের ব্যাটারি একটা, কপালে জুটছে আমার। দরজাটা সজোরে লেগে যেতেই ঘর জুড়ে নেমে এলো নিস্তব্ধ, যা সৌহার্দ্যের বুকের ভেতর জমানো দীর্ঘশ্বাসটাকে আরো ভারী করে তুলল। মাথার দপ্তবানটা আবার নতুন করে শুরু হয়েছে, যেন প্রতিটি স্পন্দন তার অস্থিরতাকে উস্কে দিচ্ছে। অথচ কিছুক্ষণ আগে যা ঘটে যাওয়া ঘটনাটা মনে পড়তে চৈত্রের কোণে অজান্তে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল। পরক্ষণে নিজের এই আচরণের উপর এক তীব্র বিতৃষ্ণায় সে চোখ মুখ শক্ত করে বন্ধ করে ফেলল। রিধির কপালে সেই স্পর্শটুকু যেন এখনো তার ঠোঁটে লেপ্টে আছে। একটা শিহরণ খেলে গেল তার শরীরে। কেন করলো এমনটা? সে মস্তিষ্ক আচ্ছন্ন ছিল। এই অজুহাতটা তো কেবল নিজেকেই ধোঁকা দেওয়া। সে তো জেগেছিল পূর্ণ সচেতন নিয়ে। মেয়েটার কপালে আহত করে ঠোঁট ছুঁয়েছে, এই উপলব্ধিটাই তাকে দংশন করতে লাগলো। ছি, নিজের উপর তার নিজেরই প্রচণ্ড রাগে সৌহার্দ্য বালিশে সজোর একটা ঘুষি মারল। আর মুহূর্তেই তার আহত হাতটায় চিনচিনে ব্যথায় যন্ত্রণা ঢেউ খেলে গেল। ব্যথায় কুকড়ে গিয়ে তত তহত চেপে সে নিজেকে সামলে নিল, কিন্তু মনের ভেতরে তোলপাড় থামল না। অস্ফুট স্বরে নিজের কাছেই কৈফিয়ত দেওয়ার মতো করে বিড়বিড় করে উঠল, সো হোয়াট, আমার বউ হয় ওটা। আই হ্যাভ এভরি রাইট টু টাচ হার। এদিকে সৌহার্দ্য রুম থেকে বের হয়ে দরজার ওপাশে দাঁড়িয়ে রিধি বুক ভরে শ্বাস নিল, যেন নিজের স্পন্দনকে বসে আনার আপ্রাণ চেষ্টা করছে। মানুষটার তেজ দেখলে গা জ্বলে যায়। মাথা ফেটেছে, হাত ভেঙেছে, তবুও তার মেজাজের
ধার এতটুকু কমেনি। সারাদিন শুধু গেট আউট শুনতে শুনতে তার কান ঝালাপালা হওয়া চৌকার। রাগে গজগজ করতে করতে পা দাপিয়ে সিঁড়ির দিকে এগোতে ধাক্কা খেলো আমিনা খালার সাথে। আমিনা খালা কপালে ভাঁজ ফেলে বলল, কি হইল ছোট আম্মা, এমন হুড়াহুড়ি করতে আসো কে? ছোট স্যার ঠিকঠাক আছে তো? রীতি নিজের মনের ভেতরে তোলপাড় আর অস্বস্তিটুকু আড়াল করার জন্য চট জলদি মুখে একটা স্বাভাবিক ভাব ফুটিয়ে তুলল।